সবাইকে আজকের এই স্পেশাল মাস্টার ক্লাসে দারুণভাবে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর রানা, আর আজ আমরা আইসিটির ভীষণ গুরুত্বপূর্ণ এবং বলতে পারেন বেশ মজার একটা টপিক নিয়ে আড্ডা দেব। ডিজিটাল সিস্টেমের একদম গভীরে, মানে কম্পিউটারের লজিক আসলে কিভাবে কাজ করে সেটা আজ আমরা একেবারে ডিকোড করে ফেলব। যারা আজকের এই লাইভ ক্লাসটা মিস করছেন বা পরে আবার ঝালাই করে নিতে চান, তাদের চিন্তার কোনো কারণ নেই। পুরো মাস্টার ক্লাসটাই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেব। তো আমাদের আজকের মূল টার্গেট হলো কম্পিউটারের এই জটিল লজিকের দুনিয়াটাকে সবার জন্য একেবারে জলের মতো সহজ করে তোলা। চলুন শুরু করা যাক। সেশনের শুরুতেই আমরা চট করে আজকের এজেন্ডাটা দেখে নিই। আজ আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে কিছু মৌলিক বিষয় জানব, তারপর শিখব সার্বজনীন রূপান্তর। এরপর আমি আপনাদের এমন কিছু গ্রুপিং শর্টকাট বা চিট কোড শেখাবো যেগুলো দিয়ে মুহূর্তের মধ্যেই বড় বড় হিসাব মিলিয়ে ফেলা যায়। আর সবশেষে আমরা দেখব কম্পিউটার আসলে নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যা নিয়ে কিভাবে কাজ করে। কথা দিচ্ছি, পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমাদের প্রথম ধাপ অর্থাৎ মৌলিক বিষয়সমূহ দিয়ে শুরু করা যাক। এটা হলো মূলত ডিজিটাল ভাষার বর্ণমালার সাথে পরিচিত হওয়া। কম্পিউটারের লজিক বুঝতে হলে সবার আগে আমাদের এই ডিজিটাল ভাষার বর্ণমালাগুলোকে চিনতে হবে। আমরা যেমন কথা বলার জন্য নির্দিষ্ট কিছু শব্দ বা বর্ণমালা ব্যবহার করি, ডিজিটাল ডিভাইসগুলো তেমনি নির্দিষ্ট কিছু সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম ব্যবহার করে। আর যে কোনো সংখ্যা পদ্ধতি শেখার আগে একটা কনসেপ্ট খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে, আর তা হলো বেস বা ভিত্তি, যাকে অনেক সময় র্যাডিক্সও বলা হয়। কোনো একটা নাম্বার সিস্টেমে মোট ঠিক কয়টা আলাদা আলাদা প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হচ্ছে, সেই মোট সংখ্যাটাকেই ওই সিস্টেমের বেস বলা হয়। এই সিম্পল আইডিয়াটা ক্লিয়ার থাকলে সামনের সবকিছু বুঝতে খুবই সুবিধা হবে। ওকে, চলুন এই ব্যাপারটা আরেকটু ভেঙে বলি। আমরা মানুষরা প্রতিদিনের জীবনে ডেসিমেল বা দশমিক পদ্ধতি ব্যবহার করতে অভ্যস্ত, তাই না? এর বেস হলো 10, কারণ 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক আমরা ব্যবহার করি। কিন্তু মুশকিল হলো মেশিন বা আমাদের কম্পিউটার কিন্তু এত কিছু বোঝে না। সে বোঝে শুধু বাইনারি, যার বেস হলো 2, মানে কেবল 0 আর 1। এই দুটো মৌলিক চিহ্নকেই আমরা বলি বিট। এছাড়াও কম্পিউটারের হার্ডওয়্যার ডিজাইন বা সফটওয়্যার ডিবাগিংয়ের সুবিধার জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতি বেশ জনপ্রিয়। অক্টালের বেস 8 আর হেক্সাডেসিমালের বেস 16, যেখানে 10 থেকে 15 বোঝাতে আমরা এ থেকে এফ পর্যন্ত ইংরেজি বর্ণগুলো ব্যবহার করি। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে। মানুষ আর মেশিনের ভাষার এই যে পার্থক্য, তার জন্য আমাদের সার্বজনীন রূপান্তর বা অনুবাদের বিষয়টা বুঝতে হবে। আমরা যেহেতু ডেসিমেল বুঝি আর কম্পিউটার শুধু বাইনারি বোঝে, তাই এই দুই জগতের মধ্যে সবসময় একটা রূপান্তর বা অনুবাদের দরকার হয়। ডেসিমেল থেকে অন্য যে কোনো বেজে যাওয়ার একটা সলিড অ্যালগোরিদম আছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আপনি যে বেজে যেতে চান সেই বেজ দিয়ে সংখ্যাটিকে বারবার ভাগ করতে থাকবেন যতক্ষণ না ভাগফল 0 হয়। এরপর ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে ম্যাজিকের মতো উত্তর পেয়ে যাবেন। আর ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা ঠিক তার উল্টো। এখানে বেজ দিয়ে বারবার গুণ করতে হয়, আর গুণফলের পূর্ণাংশগুলোকে উপর থেকে নিচে সাজাতে হয়। শেষে এই দুই অংশের মাঝে একটা র্যাডিক্স পয়েন্ট বা দশমিক বসিয়ে দিলে কাজ শেষ। আচ্ছা, যারা মনোযোগ দিয়ে নোট নিচ্ছেন তারা এবার উল্টো প্রসেসটাও লিখে নিন। যদি বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল থেকে আমাদের পরিচিত ডেসিমেলে ফিরতে হয়, তখন কি করবেন? নিয়মটা আসলে খুব সোজা। প্রথমে সংখ্যার প্রতিটি অঙ্ককে তার পজিশন বা স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। সোজা কথায় ওই সিস্টেমের বেজের পাওয়ার দিয়ে গুণ করা। যেমন বাইনারি থেকে ডেসিমেল আসার সময় প্রতিটি বিটকে 2-এর পাওয়ার দিয়ে গুণ করতে হয়। তারপর সবগুলো গুণফলকে সাধারণ নিয়মে যোগ করে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল সংখ্যাটা বেরিয়ে আসবে। এখন সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে আমরা এতক্ষণ ধরে বারবার ভাগ করা, গুণ করা শিখলাম, এগুলো তো বেশ সময়সাপেক্ষ ব্যাপার, তাই না? পরীক্ষার হলে বা প্রোগ্রামিং করার সময় ডেসিমেলকে মাঝখানে না রেখে সরাসরি কি বাইনারি থেকে অন্য সিস্টেমে লাভ দেওয়ার কোনো দ্রুত আর সহজ শর্টকাট আছে? একটু ভাবুন তো। আর ঠিক এই প্রশ্নের উত্তর নিয়েই আমাদের তৃতীয় অংশ, দারুণ সব গ্রুপিং শর্টকাট। তো উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই শর্টকাট আছে। আর এই পদ্ধতিগুলো আইসিটি ক্যালকুলেশনের এক ধরনের সিক্রেট চিট কোডের মতো কাজ করে। কোনো বড় হিসাব ছাড়াই চোখের পলকে নির্ভুল রূপান্তর করা যায়। বাইনারি আর অক্টালের মধ্যে একটা চমৎকার সম্পর্ক আছে। খেয়াল করে দেখুন,
অক্টালের বেস হলো ৮, যাকে আমরা চাইলে ২ এর পাওয়ার ৩ হিসেবে লিখতে পারি। এই ছোট্ট সূচকীয় সম্পর্কের কারণে আমরা বিশাল হিসাব পাশ কাটিয়ে সরাসরি রূপান্তর করতে পারি। এর মানে হলো বাইনারি যে কোনো ৩টা বিট একসাথে মিলে ঠিক একটা অক্টাল অঙ্ক তৈরি করে। সিম্পল, তাই না? চলুন তাহলে শর্টকাটের নিয়মটা দেখে নিই। বাইনারি থেকে অক্টালে যাওয়ার জন্য র্যাডিক্স পয়েন্ট থেকে শুরু করে পূর্ণাংশের জন্য বাম দিকে আর ভগ্নাংশের জন্য ডান দিকে ৩টে করে বিট নিয়ে একটা গ্রুপ বানাতে হবে। যদি শেষে গিয়ে দেখেন ৩টা বিট মিলছে না, তাহলে প্রয়োজন মতো 0 বসিয়ে গ্রুপটা মিলিয়ে নেবেন। এরপর প্রতিটি ৩ বিটের গ্রুপকে আমরা 4-2-1 বা 4-2-1 নিয়মে ফেলে সরাসরি অক্টাল নাম্বার পেয়ে যাব। কেন 4-2-1? কারণ এই ৩টে সংখ্যা যোগ করলে সর্বোচ্চ ৭ হয়, যা অক্টাল সিস্টেমের সর্বোচ্চ অঙ্ক। এই একই কনসেপ্ট কিন্তু হেক্সাডেসিমালের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করে। হেক্সাডেসিমালের বেস হল ১৬, মানে ২ এর পাওয়ার ৪। তাই এখানে ৩ বিটের জায়গায় আমাদের ৪ বিটের গ্রুপ তৈরি করতে হবে। আর এখানে আমরা ব্যবহার করব 8-4-2-1 রুল। কারণ ৮, ৪, ২ আর ১ এই ৪টের সংখ্যা যোগ করলে ১৫ হয়, যা হেক্সাডেসিমালের সর্বোচ্চ প্রতীক এফের সমান। একদম আগের মতোই র্যাডিক্স পয়েন্ট থেকে শুরু করে ৪ বিট করে আলাদা করুন আর 8-4-2-1 রুলে ফেলে সরাসরি হেক্সাডেসিমাল প্রতীকটা বসিয়ে দিন। তবে এখানে একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিই। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি যাওয়ার কিন্তু কোনো শর্টকাট নেই। এদের মধ্যে যোগাযোগ করার জন্য একটা ব্রিজের দরকার হয়, আর সেই ইউনিভার্সাল ব্রিজটা হলো বাইনারি। মানে অক্টালকে আগে ৩ বিট নিয়মে বাইনারি বানাতে হবে, তারপর সেই বাইনারিকে আবার ৪ বিট করে গ্রুপ বানিয়ে হেক্সাডেসিমেলে নিতে হবে। এই নিয়মটা যেন কোনোভাবেই ভুল না হয়। এবার আমরা মাস্টার ক্লাসের একদম শেষ এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং অংশে চলে এসেছি, চিহ্নযুক্ত সংখ্যা এবং পরিপূরক। আমরা মানুষরা তো কোনো সংখ্যার আগে একটা প্লাস বা মাইনাস চিহ্ন বসিয়ে খুব সহজেই পজিটিভ বা নেগেটিভ সংখ্যা বুঝিয়ে ফেলি। কিন্তু একটু চিন্তা করে দেখুন, কম্পিউটার তো শুধু 0 আর 1 ছাড়া কিচ্ছু বোঝে না। সে মাইনাস চিহ্ন কোথায় পাবে? এই সমস্যার দারুণ একটা সমাধান হল মেমোরি রেজিস্টারের একদম বাম দিকের বিটটাকে চিহ্ন বিট বা সাইন বিট হিসাবে ব্যবহার করা। এই বিটটা যদি 0 হয়, কম্পিউটার বুঝে নেয় সংখ্যাটা পজিটিভ, আর যদি এটা 1 হয়, তার মানে সংখ্যাটা নেগেটিভ। নেগেটিভ সংখ্যা বোঝানোর জন্য কম্পিউটারের দুনিয়ায় দুটো পদ্ধতি বেশ পরিচিত: ১-এর পরিপূরক এবং ২-এর পরিপূরক। ১-এর পরিপূরক ব্যাপারটা খুব সোজা, জাস্ট 0কে 1 আর 1কে 0 করে দেওয়া। কিন্তু এতে একটা বড় ঝামেলা আছে। এই নিয়মে +0 আর -0 নামে 0র দুটো আলাদা রূপ তৈরি হয়, যা মেশিনের জন্য চরম কনফিউজিং। তাছাড়া হিসাবের শেষে অতিরিক্ত ক্যারি বিট নিয়ে আলাদা কাজ করতে হয়। এই সব ঝামেলা থেকে বাঁচতেই আধুনিক কম্পিউটারে ২-এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। এখানে 0র ভ্যালু একটাই থাকে, আর ক্যারি বিটের কোনো প্যারা নেই। তো আসল কথায় আসি, এই ২-এর পরিপূরক আমরা বের করব কিভাবে? এর জন্য জাস্ট ৩কে সিম্পল স্টেপ ফলো করতে হবে। প্রথমে আপনার সংখ্যাটার সাধারণ বা পজিটিভ ৮ বিট বাইনারি মানটা লিখে ফেলুন। এরপর সবগুলো বিটকে একদম উল্টে দিয়ে ১-এর পরিপূরক বানিয়ে নিন। আর ফাইনাল স্টেপে ওই ১-এর পরিপূরকের সাথে ডান দিকে জাস্ট একটা বাইনারি 1 যোগ করে দিন। ব্যাস, পেয়ে গেলেন আপনার কাঙ্ক্ষিত নেগেটিভ সংখ্যা বা ২-এর পরিপূরক। এই পদ্ধতিটা সারা বিশ্বের সব আধুনিক কম্পিউটারে কেন এত পপুলার জানেন? কারণ স্লাইডে দেওয়া এই কোটেশনটার দিকে একটু খেয়াল করুন। এটি শুধু একটা গাণিতিক ট্রিক নয়, এটি কম্পিউটারের ভেতরের ডিজাইন বা আর্কিটেকচারকে অবিশ্বাস্য রকম সহজ করে দেয়। এর ফলে কম্পিউটার প্রসেসরের ভেতরে যোগ এবং বিয়োগ করার জন্য আলাদা দুটো সার্কিট বানাতে হয় না। একটা মাত্র দ্রুতগতির সার্কিট দিয়ে সব কাজ ম্যানেজ হয়ে যায়। আর এটাই হলো ২-এর পরিপূরকের সবচেয়ে বড় ম্যাজিক। শুনলে অবাক হবেন, কম্পিউটার আসলে কখনোই বিয়োগ করে না। যখন আমরা বলি এ থেকে বি বিয়োগ করো, তখন কম্পিউটার চুপচাপ বি-এর ২-এর পরিপূরক বের করে ফেলে, মানে বিকে নেগেটিভ বানিয়ে দেয়। তারপর সে সিম্পলি এর সাথে ওই নেগেটিভ বিকে যোগ করে দেয়, অর্থাৎ বিয়োগের কাজটা পুরোপুরি যোগের মাধ্যমেই কমপ্লিট হয়ে যায়। ব্রিলিয়েন্ট একটা আইডিয়া, তাই না? আজকে সেশন শেষ করার আগে আমি আপনাদের সবার জন্য দারুণ একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে আমরা দেখলাম, শুধু 0 আর 1-এর সিম্পল যোগ দিয়ে আমরা বিয়োগের মতো কাজ অনায়াসেই করিয়ে নিচ্ছি। তাহলে একটু ভেবে দেখুন তো, এই একই বেসিক লজিক গেটগুলো যখন লাখ লাখ কোটি কোটি সংখ্যায় একসাথে যুক্ত হয়,
তখন সেগুলো কিভাবে আজকের এই অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মতো প্রযুক্তি তৈরি করছে এই অসাধারণ বিষয়টা নিয়েই আমরা আমাদের নেক্সট সেশনে ডিজিটাল লজিক গেটস নিয়ে বিস্তারিত আড্ডা দেব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং লজিকগুলো প্র্যাকটিস করতে থাকবেন দেখা হবে খুব শিগগিরই